শিলিগুড়িতে এতটা পরিমাণে গরম পড়েছে যে বলার বাইরে। শুধু শিলিগুড়িতে কেন, যে কোনো জায়গায় কিন্তু এখন প্রচুর গরম চলছে। জানি না আবার কবে বৃষ্টির দেখা মিলবে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। সে যতই গরম পড়ুক না কেন, সকালবেলা চা তো বানাতেই হবে। তো সবার প্রথমে শ্বশুরমশাইকে গিয়ে 1 কাপ চা দিয়ে এলাম। আজকে সকালে কিন্তু বেশ ভালো একটা বিস্কুট এনেছিল, ডাইজেস্টিক বিস্কুট। এটার দাম না 10 টাকা। তো শ্বশুরমশাই বেশি একটা বিস্কুট খান না, এই জন্য ওনাকে একটা দিয়ে এলাম। আর আজকে যে গরম, এই জন্য সকালবেলা না ডাল ভাত বানাবো। বেশি একটা ঝামেলা করতেই যাব না। এই রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়াতেই মন চায় না। তার উপরে আমার রান্নাঘরটা এত ছোট, আর রান্নাঘরে কিন্তু কোনো জানলাও নেই। ওই খালি দরজা আছে, ব্যাস অতটাই। মুগ ডালটাকে কিন্তু আমি ভালো মতো করে একদম লাল লাল করে ভাজা করে নিয়েছি। এবার ডালটা প্রেসারে দিয়ে দিব। যেহেতু তাড়াতাড়ি রান্না করব আর গ্যাসটাও বাঁচাবো, সেই জন্য ডালটাকে প্রেসারে দিয়ে দিব। মুগ ডাল যদি কড়াইয়ে রান্না করতে যাই না, তাহলে অনেকটাই সময় লাগবে। ততক্ষণে তো আমি অন্য রান্নাও করে নিব। তো এই দিকে আমার ভাতটা নামানো হয়ে গেছে। তো প্রেসার কুকারটা ছোট গ্যাসে বসিয়ে দিলাম। আর পাশের কড়াইয়ে বেশ অনেকটা তেল দিয়েছি, আর দিয়ে দিলাম লবণ। যেহেতু পাঁপড় ভাজা করব, সেই জন্য। এই 3 কোনা পাঁপড়ে কিন্তু কোনো মশলা থাকে না, এমনকি লবণও থাকে না। যেগুলো বড় পাতা পাঁপড় হয়, তার মধ্যে কিন্তু সব মশলাপাতি লবণ সবই থাকে। তবে এই পাঁপড়গুলো ভাজার জন্য আমি কিন্তু তেলের মধ্যেই লবণ দিয়ে দিই। বেশি দিতে যাবে না, বেশি দিয়ে দিলে কিন্তু প্রথমের পাঁপড়গুলো খেতে পারবে না। অল্প করে দিবে, দেখবে পাঁপড়গুলো খেতে বেশ ভালো লাগছে। তো 5 টাকার পাঁপড় হলেও কিন্তু এই পাঁপড়ে অনেকগুলো হয়। তবে এই পাঁপড় ভাজতে গেলে একটা সমস্যা রয়েছে, বেশি তেল খরচা হয়ে যায়। কিন্তু আমি না, যেই তেল দিয়েছিলাম সেখান থেকে আবার কিছুটা তেল নামিয়ে রাখবো। এখন তো শাক ভাজা করব, আর শাক ভাজায় আমি বেশি একটা তেল দিই না, ওই যতটা প্রয়োজন ততটাই। আর তাছাড়াও এই গরমের তেল যতটা কম খাওয়া যায়, আমাদের শরীরের জন্য, পেটের জন্য কিন্তু ততটাই ভালো। আজকে বানাবো কুলেখাড়া শাক আর হলো কলমি শাক। আমি যখন ঘুম থেকে উঠেছিলাম, তার আগেই শ্বশুরমশাই সবগুলো শাক কেটে রেখেছে। আমি শুধু ধুয়ে রান্নাটা বসিয়ে দিলাম। আমি কিন্তু 5 ফোড়নের সাথে সাথে কুচনো পেঁয়াজ আর আলুও দিয়েছিলাম। যেহেতু কলমি শাক দিয়েছি আর কুলেখাড়া শাক জানোই তো, অনেকটা কিন্তু খসখসে হয়। যদি সবজি না দেওয়া হয়, তাহলে শাকটা খেতে বেশি ভালো লাগে না। আমি কিন্তু অল্প করে লবণ, হলুদ আর শুকনো লঙ্কা দিয়েছিলাম। সব কিছু একদম লাল লাল করে ভাজা করে, মানে মোটামুটি হবে ততক্ষণ শাকটা দিয়ে দিব। শাকটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিব। তারপরেই ডালটা সম্বার দিয়ে নিব। 2-3 দিন ধরে যে পরিমাণে গরম পড়ছে, বাইরের যতটা খাবার না খাওয়া যায় ততটাই কিন্তু ভালো। সবসময় চেষ্টা করা উচিত যাতে ঘরের খাবারগুলোই খাই। তবে যারা বাইরে কাজ করে, দুপুরে খেতে আসতে পারে না বা বাইরেই খেতে হয়, তাদের তো কিছু বলার নেই, আমাদের পরিস্থিতির সাথেই চলতে হবে। তবু তো আমার মনে হয় আমি অনেক ভালো আছি। শুধু আমি বললে হয়তো ভুল হবে। আমরা যারা গৃহবধূ, সংসারে যতই কাজ থাকুক না কেন, সংসারে কাজ সেরেই 5 মিনিটের জন্য হলেও কিন্তু ফ্যানের নিচে বসতে পারি না। তবে যারা বাইরে কাজ করে, পুরুষ বা মহিলা, তাদের কিন্তু একটু বেশিই কষ্ট হয় এই গরমে। তবে কি করার, সংসার চালাতে গেলে আমাদের কিন্তু কষ্ট সহ্য করতেই হবে। যাই হোক, কালকে রাত্রেবেলা আমার শাশুড়ি মা 10 টাকায় ধনেপাতা কিনে এনেছিলেন। 2-1টা পাতা কালকে রাত্রেবেলা তরকারিতে দিয়েছিলাম। আর এখন ডালের মধ্যে কিছুটা ধনেপাতা দিলাম, আরও কিছুটা রেখে দিয়েছি।
একটা গ্লাসের মধ্যে জল রেখে তার মধ্যে ধনেপাতাটা রেখেছি। আমাদের বাড়িতে যেহেতু ফ্রিজ নেই, আমাদের কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয়। তা যাই হোক, চলো, এদিকে ডালটা প্রায় হতে চললো আর শাকটাও কিন্তু ভাজা হয়ে গেছে। ডালটা নামিয়ে নিয়ে আমি সবাইকে খাওয়ারটা দিয়ে আসবো। সব কাজকর্ম করার শেষে শ্বশুরমশাই না একটা ফ্যান্টা বা ক্যাম্পা এটা এনেছিল। তো অনেক দিন হলোই কোল্ড ড্রিঙ্কস খাই না। হ্যাঁ জানি, কোল্ড ড্রিঙ্কস খাওয়া তেমন একটা ভালো নয়, এর বদলে শরবত খাওয়া বেশি ভালো। তবে আমি তো প্রত্যেক দিন খাই না, কতদিন পরে যে খেলাম সেটা আমার নিজেরও মনে নেই। আর এত গরম পড়েছে না, ঘরে থাকতে মন চাইছিল না। বাইরে সারাক্ষণ বসেছিলাম, বাইরে বসেই কোল্ড ড্রিঙ্কসটা খেলাম। এরপর অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, সেই হাওয়ার মজা নিচ্ছিলাম। তো বসে থেকে তো লাভ নেই, অনেক কাজ আছে ঘরে। তো ভাবলাম রোদের মতন থাক, আমি যাই আমার কাজ করতে। তো অনেকগুলো কাপড় ছিল যেগুলো গোছানো হয়নি। তা ভাবলাম ঘরের দরজার সামনে বসি, যেখানে তো অল্প হাওয়া আসছে, তাহলে আমার কাপড়গুলো গোছানো হবে আর অতটাও গরম লাগবে না। চলো, তোমরা যে আমার আগের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে, তোমাদের সেই কমেন্টগুলো একবার পড়ে নিই। সানা দোলাই বলেছ, খুব সুন্দর লাগলো তোমার ভিডিওগুলো ভালো লাগে। আমিও ভাবি ভিডিও করব, কিন্তু করতে পারি না। আমি শর্ট ভিডিও বানাই, কিন্তু লং ভিডিও বানাতেই পারি না। তুমি কি করে করো আমাকে একটু বলবে প্লিজ? অবশ্যই বলবো। তুমি যেহেতু শর্ট ভিডিও বানাতে পারো, তাহলে বড় ভিডিও কেন বানাতে পারবে না? আগে আমাকে সেটা বলো। শর্ট ভিডিও মানে ফোনটাকে লম্বা করে রাখা, আর বড় ভিডিও মানে ফোনটাকে একটু বেঁকে নেওয়া, ব্যাস এতটাই পার্থক্য। আর যখন ভিডিওগুলো বানাবে, চেষ্টা করবে প্রত্যেকটা ভিডিওর আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে নেওয়া। প্রত্যেকটা ভিডিও যাতে ভালো হয় সেই দিকে ধ্যান রাখবে। সবসময় চেষ্টা করবে দিনের বেলায় যেখানে আলো রয়েছে, হতে পারে সূর্যের আলো বা ঘরের লাইট, সেখানে ভিডিও বানানোর। যদি অন্ধকারে ভিডিও বানাও, তাহলে ভিডিও দেখতে কিন্তু বেশি ভালো লাগে না। সবসময় চেষ্টা করবে পরিষ্কারভাবে ভিডিও করার। ভিডিও এডিট করার সময় একটা জিনিস সবসময় মনে রাখবে, ইনশট অ্যাপ দিয়ে করো বা ক্যাপকাট বা ভিএন, সেটা তোমার ইচ্ছে। তবে কি বলো তো, যেই জায়গাটা দরকার নেই সেখানে ভিডিও তো রাখবে না, ডিলিট করে দিবে। আর যেই জায়গাটা দরকার শুধুমাত্র সেই জায়গাটাই রাখবে, তাহলে দেখবে ভিডিও খুব সুন্দর হয়েছে। আশা করি তোমাকে বোঝাতে পারলাম। শ্যামলী বক্সি দিদিভাই বলেছ, খুব ভালো লাগলো ভিডিওটা। তুমি অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছো বোন? না গো দিদিভাই, আমার এখনও পর্যন্ত বয়সই হয়নি। কি যে ভীষণ কষ্টে আছি, কি বলবো। আসলে তেমন কোনো বিষয় নয়, যেহেতু আমার বয়স হয়নি তো আমি কি করে পাবো বলো? যারা 25 বছরের বেশি বয়স, অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু শুধু তারাই পেয়েছে। তো যাই হোক, চলো। রোজা লাইভ থেকে বলেছ, দিদিভাই এআই দিয়ে থাম্বনেল তৈরি করলে ভিডিওতে কি কোনো সমস্যা হবে? এটার কোনো সমস্যা হবে কি না একটু জানিও। না গো, কোনো সমস্যা হবে না। তবে একটা জিনিস বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, নিজের ভিডিওতে যাতে অন্য কোনো মানুষের ছবি দিবে না। এতে কিন্তু তোমাকে স্ট্রাইক মেরে দেবে, তোমার চ্যানেল পুরোপুরিভাবে ইউটিউব থেকে ডিলিট হয়ে যেতে পারে। আর একটা জিনিস, থাম্বনেলের ওপরে তুমি ধরো এমন কিছু লিখলে যেটা দেখে মানুষ তোমার চ্যানেলের ভিডিওতে হতে পারে দেখলো, তবে ভিডিও থাম্বনেল আর ভিডিও দুটোই পুরোপুরিভাবে আলাদা, এমন কোনো কিছুই কিন্তু করবে না। তাহলে তোমার ভিডিও বা তোমার চ্যানেলের ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। এছাড়া ইউটিউবের থেকে কোনো সমস্যা হবে না, শুধু এই কিছু কিছু বিষয় একটু মনে রাখতে হবে। ঝাল টক মিষ্টি চ্যানেল থেকে বলেছ, খুব সুন্দর কথাগুলো, খুব সুন্দর হয়েছে তোমার ভিডিও। অনেক অনেক ধন্যবাদ, তুমি যে এত মিষ্টি একটা কমেন্ট করেছো সেই জন্য। আরও কমেন্ট করেছো, আমি না জামিন ব্লগ থেকে, তুমি ভয়েস কিভাবে দাও ফোন থেকে? আমি ইনশট অ্যাপ থেকে ভয়েস দিয়ে থাকি।
মানে তুমি যে আস্তে আস্তে কথা বলো, আমি তো কি বলবো বুঝতেই পারি না। আসলে আমিও নয়, নিজেও বুঝতে পারি না। তবে যখন ভয়েস ওভার দেওয়া শুরু করি, একটার পর একটা কথা বলতেই থাকি। কী যে বলি নিজেও জানি না। তবে পরে যখন শুনি তখন মনে হয় হতে পারে কথাগুলো ঠিক। যখন তোমরা দেখো তোমাদের মনে হয় ভালো কথা বলছি। তুমিও চেষ্টা করবে, দেখবে খুব সুন্দর ভয়েস দিতে পেরেছো। আসলে সব কিছু নির্ভর করে আমাদের চেষ্টার উপর। আমরা চেষ্টা না করে যদি হাল ছেড়ে দিই তাহলে কি করে হবে বলো তো? আরও কমেন্ট করেছো সীমা পারভিন ব্লগস থেকে। আমিও ভিডিও করি, তবে ভিউ আসতেই চায় না। ভিডিও এমনভাবে করো যাতে ভিডিওর মধ্যে কোয়ালিটি থাকে। ভিডিও এমনভাবে করো যাতে মানুষের তোমার ভিডিও দেখতে মন চায়। অন্যকে দেখে কপি করো না, তবে চেষ্টা করো তার থেকেও বেশি সুন্দর বানানোর। আরও কিছু টিপস দিতে পারি। এই ধরো দিনের বেলায় ভিডিও বানালে, যেখানে আলো রয়েছে তেমন ভিডিও বানালে, তুমি সারাদিন কী কাজকর্ম করো সেগুলো সুন্দরভাবে পাট পাট করে সবার সাথে তুলে ধরার চেষ্টা করো। তাহলে দেখবে আজ না হয় 6 মাস পরেও সবাই তোমার ভিডিও দেখতে ভীষণ ভালোবাসবে। আমি জানো তো কন্টিনিউ আধা ঘন্টা ধরে ভয়েস ওভার দিচ্ছি। ভিডিওটা 14 মিনিটের, তবে একটা ভয়েস ওভার দিতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে। আর তোমাদের প্রথমেই তো বললাম আমাদের শিলিগুড়িতে প্রচণ্ড গরম। আমি কিন্তু ঘরের ফ্যান জানলা সব কিছু বন্ধ করে দিয়েই ভয়েস ওভার দিচ্ছি, যাতে বাইরের আওয়াজগুলো একটু কম আসে সেই জন্য। কিন্তু দেখো গরমে কিন্তু অবস্থা খারাপ, কষ্ট হচ্ছে। কিন্তু কষ্ট না করলে কেষ্ট কী করে মিলবে বলো? একটু হলেও কিন্তু আমাদের কষ্ট করতে হবে নিজের ভিডিওর জন্য, তোমাদের জন্য। ঘরে যত কাজকর্ম ছিল সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি খেতে বসলাম। এই যে আমার হাতে দেখতে পারলে না লাল লাল একটা খাবার, তার নাম হলো ছ্যাঁকা। আসলে এটা আমি কখনো বিয়ের আগে খাইনি। বলতে পারো আমি যেখানে বিয়ে করেছি, মানে আমি লাভ ম্যারেজ করে বিয়ে করেছি, তো আমাদের দুজনের মধ্যে সম্পর্কে বা বলতে পারো টাইটেলে, আমাদের খাবার দাবারে সব কিছুই আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, এখন আমি নিজে রান্না করি, সেজন্য আমি নিজের মতন বাঙালিয়ানায় রান্নাটা করে থাকি। আমার শ্বশুর বাড়ির টাইটেল হলো বর্মন, আর আমার বাপের বাড়ির টাইটেল হলো দাস। দুজনের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। এই যে দেখতে পারলে না রান্নাটা, এই রান্নাটা করেছে আমার শ্বশুরমশাই। ঘরে তেমন কিছু ছিল না, এই জন্য আমি খেলাম, হয়তো আমি তেমন একটা খেতে ভালোবাসি না। তা যাই হোক, চলো এখন ভাবলাম ঘরের দরজায় বসে না থেকে একটু কাজ করি। কাজ বলতে তেমন কিছুই না, 1 বালতি জল নিয়েছিলাম, তার মধ্যে 1 টাকা দামের শ্যাম্পু নিলাম, যেটা আমি সবসময় ব্যবহার করে থাকি সেটাই আর কি। এই যে শাখাটা দেখতে পারছো, এটা কিন্তু আমার বিয়ের শাখা। ওই যে কিছুক্ষণ আগেই বললাম আমি লাভ ম্যারেজ করেছি, মানে পালিয়ে বিয়ে। এই শাখাটা না আমার নিজেরই কেনা। এই শাখাটা যখন কিনেছিলাম তখন থেকেই না কেমন একটা পোকা খাওয়া ব্যাপার রয়েছে। আমার বিয়ের প্রায় 4 বছর হতে চলল, সামনের মাসে 4 বছর পূরণ হবে। তবে দেখো শাখাগুলো এখনও পর্যন্ত কিন্তু মানে পোকা খাওয়াই রয়েছে, প্রথমে যেমন ছিল তেমনই রয়েছে। তবে আমি চেষ্টা করলাম ভালো মতো করে পরিষ্কার করে নেবার। এই সুবাটা দিয়ে আমি কিন্তু একবার, যেহেতু হাতটা পরিষ্কার করলাম মানে শাখা, এখন পা পরিষ্কার করছি, এটা দিয়ে কিন্তু আর শাখাটা পরিষ্কার করব না। তোমাদের আগে থেকেই জানিয়ে দিলাম যাতে তোমরা খারাপ না মনে করো। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিওটা না বেশি বড় করতে পারছি না, আসলে কাজকর্ম করতে মনই চাইছে না। ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। হ্যাঁ।